এটা কি? তোমার কাজ হলো ওই 12 জনকে জায়গা মতো পৌঁছে দেওয়া। আজ কোর্টে কিন্তু সহদেব মণ্ডল গোপন জবানবন্দি দিতে যাবেন। আপনি এই দায়িত্বটা মিস্টার বিজয় মুখার্জিকে দিন, আর আমার বিশ্বাস উনি দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটা সামলাবেন। হ্যালো, আপনি দুর্গার অফিসে যাচ্ছেন তো? তবে কালকে যা যা বলেছি সব যেন মাথায় থাকে। তোমার বোনের কলেজ কেমন চলছে? আরে রেখাতি, দাঁড়াও, আমি হেল্প করছি। আমি গুছিয়ে নিচ্ছি। দুর্গা, তুমি এলে কেন আবার? আমি গুছিয়ে নিচ্ছি। রেখাদি, হ্যাঁ 1 মিনিট, একটু ফাইলটা দেখি প্লিজ। এই ফাইলটা তোমার কাছে? রেখাদি, এটা তো কনফিডেন্সিয়াল ফাইল। হ্যাঁ, এটা কি ভুল করে তোমার কাছে? হ্যাঁ, আমার মনে হয় ভুল করেই আমার কাছে চলে এসেছি। আসলে সকাল থেকে আজকে এত কাজের গন্ডগোল হয়ে যাচ্ছে না, আমার নিজের উপরে খুব রাগ হচ্ছে জানো। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ? আমি সকাল থেকেই দেখছি তোমাকে। আমি এখন আসি দুর্গা। হ্যাঁ, এখনো তো কথা শেষই হলো না। আমি আসবো, আবার আসবো। তোমাকে ফোন করে নিয়ে তোমার যখন সুবিধা হবে। কেমন? আমাকে আবার আসি। আস্তে আসি দুর্গা। সাবধানে। হঠাৎ কি হলো রেখাদের? এরকম তো আগে কখনো দেখিনি। কিছু তো একটা লুকোচ্ছে, কিন্তু সেটা এমন কি যেটা আমাকে বলা যায় না? দুর্গা, কি ব্যাপার দুর্গা? তুমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে? না, এইমাত্র রেখাদি এসেছিল, তোমরা দেখলে? বেরিয়ে গেল এইমাত্র। না তো। তাহলে তোমাকে কোনো বিষয়ে খুব চিন্তিত বলে মনে হচ্ছে, কি ব্যাপার? চিন্তিত হওয়ার মতো এরকম অনেক বিষয় আছে। যাই হোক, তোমরা বসো প্লিজ। আর যে জন্য তোমাদের এখানে ডাকা, সোহিনী দেওয়ার রিপোর্ট অনুযায়ী সারা রাজ্যে প্রায় 10 লাখ ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে বিপিএল তালিকাভুক্ত মানুষদের। আর এগুলো সবই অপারেট করতেন মিস্টার অভিরূপ মুখার্জি। এতগুলো অ্যাকাউন্ট মানে কত কত টাকা জমিয়েছে আন্দাজ করতে পারছো? সেটা আপনারাও আন্দাজ করতে পারবেন না জয়শ্রীদি। এখানেই অভিরূপ মুখার্জি আমাদের সবার থেকে আলাদা। অভিরূপ মুখার্জি প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা জমিয়েছে 3,000, 5,000, 9,000 টাকা করে। কি? হ্যাঁ, টাকার পরিমাণ এতটাই নগণ্য যে ওনার এই খেলাটা কেউ খেয়ালই করেনি। মানে এরকম অল্প অল্প টাকা বাবা ওই 10 লাখ অ্যাকাউন্টে? ঠিক। এবার কিছু আন্দাজ করতে পারছো? তার মানে উনি এভাবে কয়েক কোটি টাকা জমিয়ে রেখেছেন। কয়েক কোটি? জয়শ্রীদি, রাফলি হিসেব করলে 500 কোটি টাকার কাছাকাছি। আনবিলিভেবল। এত বছর ধরে সাংবাদিকতা করছি, কিন্তু বিপিএল তালিকাভুক্ত মানুষদের নিয়ে এরকম দুর্নীতি আগে কখনো শুনিনি। শুনবে কি করে? এরকম কিছু করা যায় এটা কারোর মাথায় আসেনি। আর বেআইনি টাকা যখনই বাজেয়াপ্ত শুরু হয়েছে, মিস্টার মুখার্জি এই পথটাই বেছে নিয়েছেন। মানে ওনার স্ত্রী মন্দিরা দেবী আদালতের হাতে যে সম্পত্তি তুলে দিয়েছেন সেটা ছাড়াও। জয়শ্রীদি, এটা তো সমুদ্র থেকে কয়েক বালতি জল তুলে নেবার মতো। অভিরূপ মুখার্জি কোথায়, কখন, কিভাবে টাকা জমা রেখেছেন এটাই তার প্রমাণ। তাহলে এখন আমাদের কি করণীয়? মানে তুমি কি ভাবছো? এখনো কিছু ভাবিনি আমি। ম্যামের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্তটা নেব। যাই হোক, তোমাদের সাথে শিল্পপতিদের কিরকম আলোচনা হলো? আমার সাথে কয়েকজনের যোগাযোগ হয়েছে, কিন্তু কি? সমস্যাটা হচ্ছে তারা এই বিষয়ে আমাদের সাথে ডিটেলে কথা বলতে চাইছে না। তারা চাইছে তোমার সাথে দেখা করে এই বিষয়ে সমস্ত কথা বলতে। হ্যাঁ দুর্গা, এটা আমিও ফেস করেছি। আসলে আমার মনে হয় ওনারা আমাদের কথার উপরে ঠিক ভরসা করতে পারছেন না। দুটো সবাই ইন্টারেস্টেড, কিন্তু তোমার ওদের সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বসতে হবে ইমিডিয়েটলি। ঠিক আছে, আমি কোনো কাজ ফেলে রাখবো না। আজ সবাইকে আসতে বলেন বিকেল 5টার সময়। ওকে।
এক মিনিট না, আপনি একটু বসুন, আপনার সাথে কিছু কথা আছে। তোমার কি মনে হয় গুঞ্জন কাজটা ঠিকঠাক উতরাতে পারবে? ওকে ছাড়া কাজটা হতো না ব্রজ, ও যথেষ্ট বুদ্ধি রাখে। আমি জানি ও এক তুড়িতে কাজটা করে ফেলবে। না না, কাজটা অত সহজ নয় অভি। একটু কিছু এদিক ওদিক হয়ে গেলে হবে কিন্তু না, কারণ কি জানো, ও খুব ভালো করেই জানে যে কাজটা কোনো গোলমাল হলে ওদের বাপ মেয়ের জীবনে তুমি একেবারে মূর্তিমান বিভীষিকার মতো ঝাঁপিয়ে পড়বে। কি হলো, হাসছো? হঠাৎই মনে হলো সারা জীবন লোকে শুধু আমাকে ভয়ই পেয়েছে। ওটাই তো তোমার ইউএসপি, ব্রজ ইকুয়াল টু ভয়। সেই জন্য কেউ আর আমাকে ভালোবাসলো না। কেন? আমি তো বাসি। তবে কি জানো ব্রজ, ভালোবাসাবাসি ব্যাপারটা অনেকটা ওই জাঙ্ক ফুডের মতো, দেখলেই খেতে ইচ্ছে করে কিন্তু খেলে পেট ছাড়ে। ব্রজ, এইসব আবেগ ঠাবেগ থেকে দূরে আছো, খুব ভালো আছো। বহু পাপ জমা হচ্ছে এই জীবনে। এটা কি ঠিক ভালো থাকা বলা যায়? দেখো, এসব ভেবে তুমি এখন আর স্বর্গে যেতে পারবে না, মরার পরই নরকেই যেতে হবে। তবে ভেবো না, আমিও তোমার সঙ্গে যাব। তবে আমি জানি যে তুমি ওখানে গেলেও বিন্দাস থাকবে। সেটা ঠিক। হ্যাঁ, তোমার মতন লোক স্বর্গে গিয়ে দুদিনে বোর হয়ে যাবে। আমি এখন যাই, হসপিটালে বৌঠানকে একবার দেখতে যাব। পারলে তুমি একবার এসো। বৌঠান যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে সেটা আমি বুঝো। কাল আমি তুমি তুমি বৌঠানের গায়ে আগুন! বুঝো কি বলছো কি তুমি? মন্দিরের ওপর আমার রাগ অভিমান হতে পারে, তারপরে আমি ওকে পুড়িয়ে মারবো, এটা তুমি ভাবলে কি করে? না না, ভাবিনি, আর ভাবতেও আমি চাই না, কিন্তু তুমি যে না, তোমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমার ইমেজটাই এমন হয়েছে যে সবাই। তবে আমারও খুব চিন্তা হচ্ছে জানো, অমন সহজ সরল মানুষটা হঠাৎ এতটা ডেসপারেট হয়ে নিজেকে শেষ করে দিতে গেছিল কেন? একটাই কারণ হতে পারে, মানসিক চাপ। তাই না? আবার কি? ভালো মানুষ পেয়ে দুর্গা বৌঠানকে চাপ দিয়ে তোমার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিতে বাধ্য করেছে। একটার পর একটা এমন ঘটনা ঘটিয়েছে যেটা মেনে নিতে না পেরে বৌঠান গায়ে আগুন। এই পুরো ব্যাপারটার জন্যই দায়ী দুর্গা। ঠিক বলেছ, দুর্গাই এই সর্বনাশের কারণ। তবে তুমি জেনে রেখো, যে কষ্টটা বৌঠান পেয়েছে তার বদলা আমি নেব অভি। আগুনে পড়ে যে কষ্টটা বৌঠান পেয়েছে সেই কষ্টটাই আমি দুর্গাকে দেব। আমি দুর্গাকে জ্যান্ত পুড়িয়ে মারবো অভি, জ্যান্ত। ম্যাম, আপনি আদালতে পিটিশন ফাইল করুন। ওই 10 লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার ব্যবস্থা করুন। কথাটা আমার খেয়াল আছে দুর্গা, আমি চেষ্টা করছি যাতে আজই কোর্ট থেকে অর্ডারটা বার করা যায়। আজই হয়ে যাবে? আদালত নিশ্চয়ই ব্যাপারটার গুরুত্ব বুঝবে, আর আমার বিশ্বাস যে গরিব মানুষের নাম ভাঙিয়ে এত বড় একটা জালিয়াতি কোর্ট কিছুতেই বরদাস্ত করবে না। এড়িয়ে যাচ্ছে, আমাদের বলতে চাইছে না। আর দেখুন,
না বলতে চাইলে জোর করে বলানোটা তো ঠিক নয়, তাই না? ম্যাম, আপনি প্লিজ একটু রেখাদির খেয়াল রাখবেন। হ্যাঁ অবশ্যই, তুমি যখন বলছো তখন খেয়াল রাখবো। এখন আসি, ওই অ্যাকাউন্টগুলো দেখি ভালো করে। এসব ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না বেলা। কেন? কেন মানে? আমি কোনো প্রয়োজন মনে করি না তাই। তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। না, মোটেও এড়াচ্ছি না। আসলে তোমার কথাগুলো সব ভুল, সব ভিত্তিহীন। সত্যি করে বলো তো, আমি কি খুব ভুল? প্লিজ বেলা, যেটা জানো না, যেটা বোঝো না, সে নিয়ে কথা বলতে এসো না। কি বোঝে না বিজয়? কি জানে না বলে তোমার মনে হয়? দাদা, বেলার এখন মনে হচ্ছে আমার কেন মাইনে বাড়ছে না, আমার কেন প্রমোশন হচ্ছে না। আমি ওকে বলে বোঝাতে পারছি না যে মাইনে বাড়ার বা প্রমোশন হওয়ার মতো কোনো কাজ আমি এখন করিনি। আর এইদিকে যে একজন অল্প বয়সী অফিসারকে এরকম ভাবে জোর করে অন্যায় ভাবে তোমার মাথার উপরে। এতে অন্যায় কিছু নেই বেলা, কোনো অন্যায় নেই। গভর্নমেন্ট মনে করেছে তাই করেছে। গভর্নমেন্ট মানে তো দুর্গা। হ্যাঁ, দুর্গার একার ডিসিশনও যদি হয় সেটাও ঠিক, কারণ সৈনী তো যথেষ্ট ভালো কাজ করছে। আর তুমি কি করছো বিজয়? এখানে রেড, ওখানে 4টে গুন্ডা পাকড়ানো, এইসব। বাড়িতে বসে থাকার থেকে তো এটা ভালো দাদা। দেখেছেন দাদা, ও এইটুকুতেই খুশি। না না, খুশি নয়, বাধ্য হয়ে করছে। দুর্গাও চাকরি ফিরিয়ে দিয়েছে, তাই ঘাড় গুঁজে এখন এইসব করছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার যখন কোনো অসুবিধা হচ্ছে না তখন তোমরা কেন? না 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 দাদা, দাদা দেখুন, ও কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না, কিছুতেই বোঝার চেষ্টা করছে না। যে বুঝতে চাইছে না তাকে বোঝাবার দরকার নেই নিজেকে। তবে এটাই যে যাকে সবসময় বুক চিতিয়ে কাজ করতে দেখেছি, সে এখন একটা মিনি মুখ হয়ে গেছে। একটা হাঁটুর বয়সী মেয়ের কথা ওঠবোস করছে, এটা দেখলে বড় খারাপ লাগে, কষ্ট হয়। কিন্তু একটা কথা আমায় ভাবাচ্ছে, এইসব করেও কি ও দুর্গার মন পাবে? যদি পায় তাহলে কিছু বলার নেই, ভালোই হবে। মা যা করেন ভালোর জন্যই তো করেন। জয় মা। অনেকটাই হিল হয়ে গেছে, তবে আর 2-3 দিন লাগবে, তারপরেই মোটামুটি নর্মাল লাইফ। নো, তবে হ্যাঁ, আপনি গায়ে জল লাগাতে পারবেন। তার মানে এখনো বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে তোমায়। আচ্ছা অঞ্জনবাবু, একটা কথা বলবেন প্লিজ। ওই 15th অগস্টের আগে আমি সুস্থ হয়ে উঠবো তো? না মানে ওই সময় আমি চারুর সাথে কিছুটা সময়। হ্যাঁ, ঠিক হয়ে যেতে পারেন, তবে আপনাকে একটু সিস্টেমেটিক্যালি চলতে হবে। হ্যাঁ, চারু তো অনেকটা সিস্টেমে নিয়ে এসেছে আমাকে। আর শুধু চারু নয়, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে অনেকেরই হাত আছে, তার মধ্যে আপনিও একজন। জানেন তো অঞ্জনবাবু, অনেকটা ভালো লাগার থেকেও কিছু খারাপ লাগাও আছে। যেভাবে কাল রাতে এসে আপনাকে। মীরবাবু, আপনি বোধহয় ঠিক আমাকে চিনতে পারেননি। খারাপ লাগা তো দূরের কথা, আপনারা এখানে এসেছেন বলে আমি খুব খুব খুশি হয়েছি। আসলে কি জানেন, আমি তো একা থাকি, আর আমার কথা বলার লোক মানে ওই পেশেন্ট পার্টি। মাঝে মধ্যে খুব হাঁপিয়ে উঠি। আপনারা যে কদিন এখানে থাকবেন বেশ আড্ডা দিয়ে কাটানো যাবে। কিন্তু আড্ডা মারার কত যেন সময় তোমার। তোমার সব ভালোবাসা টানতোই রোগ আর রোগীদের ওপর। তুমি জানো না মিহির, যতক্ষণ বাড়িতে থাকে সারাক্ষণ ওই রোগ আর রোগীদের জন্য হাঁসফাঁস করে। ব্যাস, তাহলে তো হয়ে গেল, অসুবিধে কোথায়? এই তো, এই বাড়িতে তো হাতের সামনে এখন আমিই আছি। গুলি খাওয়া, ব্যান্ডেজ বাঁধা, কোয়ালিফাইড রোগ। কি বলুন ডাক্তারবাবু? হ্যাঁ, ভালো বলেছেন আপনি। অপারেশন ক্লিন বাংলা আপনি সাকসেসফুলি হ্যান্ডেল করেছেন মিস্টার মুখার্জি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, কিন্তু এখনো অনেক কাজ বাকি। জানি, কিন্তু এতদিন যারা অবাধে অপরাধ করেছে তাদের মনে কিছুটা হলেও আপনারা ভয় ঢোকাতে পেরেছেন। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি আশাবাদী। আমি শুধু মন দিয়ে আমার ডিউটিটা করার চেষ্টা করেছি, সেটা পেরেছি জেনে ভালো লাগছে। আরো ভালো লাগছে তোমার বিশ্বাসের দাম দিতে পেরে।
আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আমার সাথে মন্ত্রিসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যের মিটিং হয়েছে, আর আমরা সেখানেই ঠিক করেছি আগামী মাস থেকে আপনাকে আইজি পদে নিয়োগ করা হবে। আশা করি আপনি আপনার নতুন পদটা দায়িত্ব নিয়ে সামলাবেন। তোমাকে যে কি বলে আমি অনেক অনেক ধন্যবাদ দুর্গা। কাকুবাবু ধন্যবাদ কিসে? এটা আপনি অর্জন করেছেন। আজ এখানে আপনাকে ডাকা আরও একটা কারণ আছে মিস্টার মুখার্জি। আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। আমি সব রকম দায়িত্ব পালন করতে প্রস্তুত, বলো কি করতে হবে। আপনাদের পুলিশ ফোর্সে একজন কর্মী সহদেব মণ্ডল একটা নয় একাধিক খুন করেছে, আর একজন পুলিশ কনস্টেবলকেও খুন করেছেন উনি। তাকে খুঁজে বের করতে হবে, তাই তো? না, সে ধরা পড়েছে এবং সে অভিরূপ মুখার্জির কেসে প্রাইম উইটনেস। আর আজ কোর্টের কাছে তার গোপন জবানবন্দি দেবার কথা। কোর্ট অবধি ওনাকে খুব সেফলি নিয়ে যেতে হবে, আর তার দায়িত্ব দিচ্ছি আমি আপনাকে। আগেরবার কোর্টের 3 জন সাক্ষী পুলিশ কাস্টাডিতে খুন হন, আর সেটাও এই সহদেব মণ্ডলী করেন। এখন এই সহদেব মণ্ডলী আমাদের একমাত্র সাক্ষী। তুমি চিন্তা করো না দুর্গা, আমি ওকে সেফলি নিয়ে যাব এবং নিয়ে আসবো। কিন্তু আপনি কোনো বড় ফোর্স নিয়ে যেতে পারবেন না। ব্যাপারটা যত কম লোক জানে, যতটা গোপনে করা যায় করতে হবে। বুঝেছি, আমি সব রকম ব্যবস্থা নিচ্ছি। আসছি। পথের কাঁটা সরানোর কাজটা প্রযোগে দিয়ে হবে না। ও বিশ্বস্ত, কিন্তু সময়ের চেয়ে পিছিয়ে আছে অনেক। কিন্তু কাজটা ফেলে রাখলেও চাপ হয়ে যাবে। মন্দিরার জ্ঞান ফিরে এলেই যদি আমার এগেনস্টে স্টেটমেন্ট দেয়, সর্বনাশ হয়ে যাবে আমার। মন্দিরাকে বাঁচিয়ে রাখা যাবে না, কিন্তু কাজটা করাবো কাকে দিয়ে? সেরকম বিশ্বাসী লোক আর কে? ভাড়াটে লোক দিয়েও করানো যেতে পারে, কিন্তু ওই উজবুক 3টে খুনির মতন তারাও যদি দাঁড়িয়ে লাট করে, তাহলে কি হবে? সময়ের বড্ড টানাটানি। আগের কাজটা তো আগে করি। তারপর ওটা নিয়ে ভাববো। দাদা এখন আবার ফোন করছে কেন? হ্যাঁ দাদা বলো। বাবা, আগে তো 2বার বাজলেই আমার ফোন ধরতে, এখন তো বেজে বেজে কেটে যেত এক্ষুনি। ডিউটিতে আছি। কোনো দরকারে ফোন করেছো? গল্প করার মতন মনের অবস্থা কি আমার আছে বিজয়? নানা রকম যন্ত্রণায় দগ্ধাচ্ছি আমি। তখন তোমাকে চাকরি নিয়ে অত কথা বললাম, মনে হলো নিশ্চয়ই তোমার খুব খারাপ লেগেছে। আই এম সরি বিজয়, আমি তোমাকে কোনো আঘাত দিতে চাইনি, সত্যি। ইটস ওকে। তোমার কাছে ওকে, তোমরা আমাকে ভালোবাসো বলে সব মানিয়ে নাও, কিন্তু ভেবে আমার যে বড় কষ্ট হয়।
তাই তোমার সঙ্গে কথা বলে একটু হালকা হতে চাইছি। দুঃখ করো না দাদা, দুর্গার সঙ্গে আমার কথা হয়েছে, নেক্সট মান্থে একটা প্রমোশন হবে। তাই যাক, বুকটা জুড়িয়ে গেল আমার। তা এখন তুমি কোথায়? দুর্গা কোনো কাজে পাঠিয়েছে নিশ্চয়ই। ডিউটিতে আছি, পরে কথা বলছি। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত কম সময়ে আমার অনুরোধে আপনারা এখানে এসেছেন আমার সাথে দেখা করতে। শুধু আমি বলেছি বলে নয়, আমার প্রস্তাবের গুরুত্বটা বুঝেছেন। হ্যাঁ, আপনি যেভাবে ভাবছেন এভাবে একটা রাজ্য একটা দেশের ডেভেলপমেন্ট হতে পারে। আমরা আপনার ভাবনা শুনবো, আমাদেরও কিছু মতামত থাকবে। অবশ্যই থাকবে। আপনাদের মতামতও সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সরকারের পাশে এগিয়ে এসেছেন, আর সরকারও তার বিনিময়ে আপনাদের এই শিল্প উদ্যোগে পাশে থাকবেন। ম্যাডাম, সোহিনী, এরকম একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ের মাঝখানে ইন্টারাপ্ট করবার জন্য আই এম ভেরি সরি ম্যাডাম, কিন্তু কিছু সমস্যা হয়েছে সোহিনী? দুর্গা, তুমি মিটিংটা কন্টিনিউ করো, আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। এক মিনিট, আপনি এদিকে আসুন। কি হয়েছে সোহিনী, বলুন। ম্যাডাম, আমাদের একমাত্র উইটনেস সহদেব মণ্ডলকে কোর্টে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় পুলিশের গাড়িতেই খুন করা হয়েছে।